বরং কালকের প্রেস মিটটাকে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীকে হিউমিলিয়েট করার হাতিয়ার বানিয়ে সার্কাস অন্য একজন করার চেষ্টা করেছিল। এই হেডলাইন পড়ে তোমার মনে হচ্ছে এখনো মিডিয়া আমায় টার্গেট করা থামিয়েছে? দাদা, শুধুমাত্র এই পেপারটাতেই খারাপ সমালোচনা করা হয়েছে, কিন্তু এটা ছাড়া বাদবাকি সব কটা নামজাদা খবরের কাগজ আমি নিজে পড়ে দেখেছি। সব কটা পেপারে তোমার আর শাওনের সম্পর্ক নিয়ে পজিটিভ কথাই বলা হয়েছে। কিন্তু রাজীব, তুমি তো এটা খুব ভালো করে জানো যে পলিটিক্সে পজিটিভ নয়, নেগেটিভটাকেই বেশি করে হাইলাইট করা হয় সব সময়। আর এটাও তো সত্যি, কাল যে অত লোক এসেছিল তারা তো সবাই বীরুর কথা শুনতেই এসেছিল। বীরুর কাজ, বীরুর পরিকল্পনা, বীরুর অ্যাচিভমেন্ট। তা না, শাওন হঠাৎ কথা বলতে শুরু করে দিল। ন্যাচারালি পুরো লাইমলাইটটা তো ওর দিকে সরে গেল, তাই না? আর বীরু, কদিন ধরেই আমি তোকে একটা কথা বলবো ভাবছি। দেখ, তুই তো নিজে হাতে আমাকে এই সংসারের দায়িত্ব তুলে দিয়েছিলিস, কিন্তু গত কদিন ধরেই আমার মনে হচ্ছে এই বাড়িতে কিছু মানুষ আছে যারা চায় না যে এই দায়িত্ব আর আমার থাক। আমি পরিষ্কার বুঝতে পারছি ওরা এটা পছন্দ করছে না, আমার কথা না শুনে, আমার কথা না মেনে নিজেদের মতো ওরা চলতে চাইছে। সত্যি কথা বলতে আমার তো মাঝে মাঝে এটা মনে হয় যে আমার বোধহয় সংসারের হাল ধরার যোগ্যতাই নেই। কিন্তু দেখ, আমি বাড়িতে কোনো অশান্তি চাই না। আমি চাই আমাদের সংসারে সব সময় শান্তি বজায় থাকুক, তাই আমি চুপ করেই থাকি। কিন্তু তুই আর কতদিন এভাবে চুপ করে থাকবি বীরু? আর ভালো মা, আজকে খবরের কাগজে মামার নামে কিন্তু যাতা লেখা হয়েছে, যা ইচ্ছে তাই লিখেছে ওরা। আমি খালি ভয় পাচ্ছি এরপর রাস্তাঘাটে লোকজন যদি মামার দিকে কাদা ছোড়ে। আমি কিন্তু নিজেকে আটকাতে পারবো না, আমি কিছুতেই আটকাতে পারবো না। আমি জানি না তখন কি হবে। তুই মন্দারের সঙ্গে শুভর তুলনা করে মন্দারকে ছোট করেছিলিস, তাই তো বীরু? এবার তোকে উস্কে দিয়ে তার শাস্তি আমি শাওনকে পাবো। এই সিচুয়েশন আমি কিভাবে সামলাবো জানি না, কারো সামনে কিছু বলার উপায় নেই, এদিকে আমার অতীতটা ভোলার উপায় নেই। দেখ বীরু, অতীত যে ছায়ার মতো, অতীত ভোলা যায় না, আর অতীত পিছুও ছাড়তে চায় না। কিন্তু তোর বর্তমান, সেটা তো তোর হাতে আছে বীরু। বর্তমানে যদি কেউ অন্যায় করে, তুই কোনোভাবেই সেটা সহ্য করবি না। আমি তোকে বলছি বীরু, তোর যদি সত্যি মনে হয় যে তোর ডাকা প্রেস কনফারেন্সে একজন বিশেষ সাংবাদিককে ডেকে তোকে অপমান করা, তাকে আবার উল্টো কাউন্টার করে সবার সামনে মহান সাজা, এই পুরোটাই যদি শাওনের প্ল্যান হয়ে থাকে, তাহলে কি ওটা কার প্ল্যান ছিল সেটা সঠিক সময়ে বোঝা যাবে পিসিমণি। ও মা গো, এত বড় কথা আপনি বলতে পারলেন মেয়ার? আমার ছেলে কিনা বেগুন, হ্যাঁ? সে অপদার্থ, অজবু, কখন মনে দেখি কথা আপনি বলতে পারলেন? তুমি কোথায় এত কথা বললেন মা? বলছো তো তুমি। যে ওরা মুখে না বলুক, ভাবে ভাবে ঠারে ঠারে তো ঠিক বুঝিয়ে দিচ্ছে বাবা সোনা। এরা বুঝিয়ে দিচ্ছে যে এ বাড়িতে জামাই তার প্রাপ্য সম্মানটা পাবে না। অবশ্য সম্মান আর কি করে পাবে? পাওনা গন্ডার টাকাই তো পেল না, সেখানে আর সম্মান? সত্যি, যেসব মানুষজন ওই দেনা পাওনার টাকা মেরে দিতে পারে, জামাইকে ঘর জামাই করে রাখতে পারে, আবার লোকের সামনে বলতে পারে যে জামাই ঘাড়ের ওপর বসে বসে খাচ্ছে, তাদের থেকে কি আর আশা করব? এসব কথা কাকেই আর বলবো? কেউ তো বুঝলো না এমন ফুটো পকেটওয়ালা বেয়াই বেয়ান পেয়েছি যাদের কিচ্ছুটি দেওয়ার মুরদ নেই গো। কি আশ্চর্য মা, আমার ভাই তো এই সবে আপনাকে 50,000 টাকা দিল, তারপরেও এইভাবে আপনি কথা শোনাচ্ছেন? শোনাবো না কেন? আমার বাবা সোনার যা প্রাপ্য ছিল তার সামনে ওই 50,000 টাকা তো নস্যি। আর ওই টাকা দিয়ে কি মাথা কিনে নিয়েছো নাকি? হ্যাঁ, টাকা যেমন দিয়েছো তেমনি মনে মনে 500 বার অভিশাপও তো দিয়ে দিয়েছো। আর ওই মন্ত্রীর মেয়েকে কি জানি কি বলেছো, সে তো এই বাড়িতে এসে আমার বাবা সোনার উপর দাপট দেখিয়েই যায়। অথচ আমরা মা ছেলে কিন্তু ওর টাকায় খাইও না, পড়িও না। দিদি, এ বাড়িতে থেকে যা খাচ্ছেন, যা পড়ছেন, সব কিন্তু মন্ত্রীমশাইয়ের মাইনেতেই হচ্ছে, ওনার দয়াতেই কিন্তু হচ্ছে। তাতে কি? হ্যাঁ, তা
তাই বলে ওই মেয়ে আমার সামনে রোয়াব দেখাবে? শোনো, ওই মন্ত্রী মশাইয়ের মন্ত্রিত্ব তার বাড়িতে, আমার সামনে না। এরপর যদি ওই মেয়ে এসে আমার সামনে পাকামি মেরেছে না, আমিও বুঝিয়ে দেবো রীতা কত ধানে কত চাল। তবে ও বাড়ির যা কেচ্ছা আমি দেখলেন, মাগো, বাবা মেয়ের মধ্যে তো কিছুটা ঠিক নেই। ওই পুচকে মেয়ে যদি সাংবাদিকদের সামনে এসে পোপর দালালি না মারতো না, তাহলে মন্ত্রী মশাইয়ের পাজামা পুরো ডিলে হয়ে গেছিল। খবরদার, ওই মন্ত্রী মশাই সম্পর্কে একটাও বাজে কথা বলবেন না আপনি। আমি আপনাকে কিন্তু শেষবারের মতন সাবধান করে দিচ্ছি। আপনি আমাদের নিয়ে বলুন, কিন্তু ওই পরিবারের সম্পর্কে কিচ্ছু না জেনে, ওদের মান মর্যাদা সম্পর্কে কিচ্ছু না জেনে ওদের কারোর সম্পর্কে কুৎসা করবেন না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবেন না। তোমাদের মাঝে কথা বলার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু পিসিমণি যেভাবে সত্যিটা না জেনেই আমাকে দোষারোপ করা শুরু করেছিল, তাতে মাঝে কথা বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কি না জেনে কি বলছো কি তুমি? কোন সত্যিটা আমার জানা বাকি আছে শাওন? শুধু তোমার না, এটা সবারই জানা বাকি আছে যে বাবার সঙ্গে কালকে প্রেস মিটে যা ঘটেছিল তার আসল অপরাধী অনেক দিন ধরে বাবার সামনে ভালো মানুষের মুখোশ পরে বসে আছে। শাওন, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কার কথা বলছো? এক মিনিট, কি ব্যাপারটা কি শাওন? তুমি তো সকালে নিজেই এত বড় বড় কথা বললে, নিজেই ভুলে গেলে সবকিছু। তুমি তো বললে যে তুমি নাকি কোনোদিন তোমার বাবার সামনে আসবে না, তুমি এই মুখ কোনোদিনও তোমার বাবাকে দেখাবেই না। এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে চলবে শাওন? অবশ্য না না, তোমার তো ভুলে যাওয়ার রোগই আছে, সেটা তো আমরা সবাই জানি, তাই না? না হলে কি আর শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে হয়েও বারবার পড়া ভুল করে কেউ ফেল করতে পারে? যা ছায়াও আমি আমার নিজের উপর পড়তে দিই না, সে এসে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বড় বড় কথা বলে গেল। ওকে দেখলেই ওর বিশ্বাসঘাতক মায়ের কথা মনে পড়ে আমার। তাই ওই মেয়েকে আমি চেয়েও আপন করতে পারিনি, আর ভবিষ্যতেও কোনোদিন আপন করতে পারবো না। কিছু জিনিস আমি ভুলে যাই ঠিকই, কিন্তু যেই জিনিসগুলো আমার জীবনটাকে ওলট পালট করে দেয়, আমার মনে দাগ কেটে যায়, সেই জিনিস আমি কোনোদিন ভুলি না পিসিমণি। ইনফ্যাক্ট বাবাকে বলা কথাগুলো আমি ভুলিনি, আর সেই কথার খেলাপ আমি করব না। তবে বাড়িতে কালকে যা ঘটেছে তার তো একটা জাস্টিফিকেশন দরকার, আর সেটাই আমি আজকে বাবার সামনে দিতে চাই। কি বলছোটা কি তুমি শাওন? বাড়ির মধ্যে একটা প্রেস কনফারেন্স হচ্ছিল, এত এত লোকজন এসেছিল, তাদের মাঝখানে এসে বড় বড় কথা বলতে শুরু করলে, নিজে এত বড় একটা সার্কাস তৈরি করলে, আর এখন জাস্টিফিকেশন দিতে এসছো। লজ্জা করে না তোমার? আমি কোনো সার্কাস করিনি পিসিমণি, বরং কালকের প্রেস মিটটাকে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীকে হিউমিলিয়েট করার হাতিয়ার বানিয়ে সার্কাস অন্য একজন করার চেষ্টা করেছিল।